আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কেন বলো তো? তোমরা কি আজকে আর কোনো ক্লাস করেছো, না আমারটাই শুধু? ম্যাম সকালে ম্যাথ ছিল। আচ্ছা, সেখানেও কি এই 10-12 জন ক্লাস করেছো? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কি পড়বো বলো তো? আমরা এনশিয়ান পিরিয়ডটা শেষ করেছিলাম, আজকে মিডিয়েভেল পিরিয়ড পড়ার কথা ছিল, তাই না? একটু রেসপন্স করো। জি ম্যাম। বলো তো, মিডিয়েভেল পিরিয়ড স্টার্টিং হয়েছে কত সালে? বলতে পারবা? ওটা দেখে নিতে হবে, মনে নেই। দেখে নিতে হবে। এগুলো তো একদম বেসিক, এগুলো দেখলে হবে না, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। আমরা বলি যে সেন আমলের পতন এবং মুসলমানদের বিজয়ের মধ্য দিয়ে কি শুরু হয়ে যায়, মিডিয়েভেল পিরিয়ড শুরু হয়। মুসলমান মানে মিডিয়েভেল পিরিয়ডের অ্যানাদার নেম ওয়াজ মুসলিম পিরিয়ড, কজ এই যে মানে 500 ইয়ার্স রান করে মিডিয়েভেল পিরিয়ড, এটা পুরোটা টাইম কারা ছিল ক্ষমতায়? মুসলমানরা ছিল। তো আমরা পড়বো এই যে ওভার দ্য 500 ইয়ার্স, এই সময়ের মধ্যে মুসলমানদের চেঞ্জেস গুলো, যে কি কি চেঞ্জেস হয়েছে। তোমাদের সবার কাছে তো শীট আছে তাই না? আমি তো ক্লাস লেকচার শীট তোমাদের ক্লাসেও দিয়ে দিয়েছি, ক্লাসরুমে, তো ওখান থেকে দেখে নিতে পারো। এই চেঞ্জেস গুলোকে মূলত 3টা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? 3টা। 3 ভাগে। ভাগে ভাগ করেছে। কি কি? সোশ্যাল চেঞ্জেস, পলিটিক্যাল চেঞ্জেস অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস। 3টা ভাগে ভাগ করেছে, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। এখন দেখো, সোশ্যাল চেঞ্জের মধ্যেই মূলত আমরা দেখতে পাই যে পলিটিক্স, ইকোনমিক্স অনেক কিছু চলে আসে। তো সোশ্যাল চেঞ্জটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো, অন্যগুলোও পড়বো, মানে এটার কথা আমি এমনি বললাম যে সোশ্যাল চেঞ্জ গুলো কি কি। এতদিন মানে এনশিয়ান পিরিয়ডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো থেকে বের হয়ে মুসলমানরা যখন আসলো, তখন এই পিরিয়ডে কিছু নতুন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসলো, যার ফলে আমরা বলছি এন্ডিং অফ এনশিয়ান পিরিয়ড অ্যান্ড স্টার্টিং অফ মিডিয়েভেল পিরিয়ড। তো কি কি চেঞ্জেস আসলো যে কারণে একটা এজের পরিবর্তন হলো, আমরা সেই চেঞ্জ গুলো দেখবো। সোশ্যাল চেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই ফার্স্ট অফ অল যে ইমিগ্রেন্ট ফ্রম মুসলিম ওয়ার্ল্ড। এখানে যখন বখতিয়ার খলজি আসলেন, একটা মুসলিম রুল এস্টাবলিশ হলো, সাথে সাথে কি হলো যে আমাদের এরিয়ায় মুসলিম ওয়ার্ল্ড প্রতিষ্ঠা হলে কি মুসলমান তো এখানে কম, তাই না? এখানে কি মুসলমানরা ছিল? এনশিয়ান পিরিয়ডে আমরা 2টা ধর্মের আবির্ভাব দেখি এই বেঙ্গলে, কি কি বলতো? না বললে পড়াবো না, বলো। এনশিয়ান পিরিয়ডে কোন 2টা ধর্ম আসে? পালদের ধর্ম কি ছিল? ভুলে গেছো সবাই? পালদের 400 বছরের যে গ্লোরি, এই গ্লোরি পালদের ধর্ম কি ছিল? ম্যাম হিন্দু ছিল মনে হয়। পালরা হিন্দু ছিল? সেনরা কি ছিল? ম্যাম পালরা বৌদ্ধ ছিল। বৌদ্ধ ছিল ম্যাম। কারা? সেনরা? পালরা। পাল্টা। হ্যাঁ, পালরা বৌদ্ধ ছিল আর সেনরা হিন্দু ছিল। তাহলে আমরা এনশিয়ান পিরিয়ডে 2টা ধর্ম পাই, পাল আর মানে বৌদ্ধ আর
হিন্দু, কিন্তু মিডাভেল পিরিয়ডে আমরা কাদের পাই? মুসলমানদের পাই, মানে যারা রুলার হিসেবে আসে। রুলার হিসেবে যখন সে তার রুল এস্টাবলিশ করলো, কিংডম এস্টাবলিশ করলো, তখন আমরা দেখতে পাই যে মিডল ইস্ট থেকে, আরব থেকে, তুরস্ক থেকে, ইরান থেকে অনেক মুসলমান এই অঞ্চলে আসছে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তারা কারা আসছে? বিভিন্ন ক্লাসের মানুষ আসছে, ভেরিয়াস ক্লাসেস পিপল লাইক সোলজার, রিলিজিয়াস লার্নার পিপল, দেন হচ্ছে ট্রেডার্স অ্যান্ড বিজনেসম্যান, স্কলার্স লাইক মেডিকেল এক্সপার্ট, তারপরে তোমার অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজিতে এক্সপার্ট, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট যারা, তারা কোথা থেকে আসছে? মিডল ইস্ট থেকে আমাদের এই বেঙ্গলে এসেছেন। যারা এই অঞ্চলে, দেখো আমাদের এখানে এক্সিস্টিং যে মানুষগুলো আছে তাদের সাথে যখন একটা অন্য কালচারের মানুষ আমাদের এখানে আসবে, তখন কি হবে বলতো? তাদের কালচার এবং আমাদের কালচার মিলে একটা মিক্সড কালচার তৈরি হবে। এই মিক্সড কালচারের নামই হচ্ছে বাঙালি কালচার, যেটা আস্তে আস্তে এই আমরা যে কালচারে অভ্যস্ত, এটা একটা মিক্সড কালচার। এটা না এককভাবে হিন্দু ধর্মাবলম্বীদের, এককভাবে বৌদ্ধ, না এককভাবে মুসলমানদের। আচ্ছা, মুসলমানরা এখানে আসলো, দেখো আমি কি বলেছি, বিভিন্ন ক্লাসের মানুষের মধ্যে একটা শ্রেণী আছে কি? রিলিজিয়াস লার্নার্ড পিপল। এরা কি করেছে? এরা মানে ধর্ম বিষয়ে জ্ঞানী। এরা এখানে এসে কি ধর্মকে প্রচার প্রসার করছে। এখন ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য কি দরকার? অবশ্যই রিলিজিয়াস ইনস্টিটিউশন দরকার। তাহলে মিডিয়াবল পিরিয়ডে আমরা দেখি এস্টাবলিশমেন্ট অফ রিলিজিয়াস ইনস্টিটিউশন। এখন মুসলিম রিলিজিয়াস ইনস্টিটিউশন কোনগুলো? মসজিদ, মাজার, মাদ্রাসা, এগুলো হচ্ছে মুসলিম এডুকেশন, মুসলিম রিলিজিয়াস ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন গুলো এস্টাবলিশ হয়, একই সাথে এগুলোতেই কিন্তু আবার এডুকেশনাল ফাংশনও হয়, এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবেও কাজ করে। মস্ক আর মাজার এডুকেশনাল আমরা দেখি কি মসজিদে কি হচ্ছে, সকালে মক্তবে পড়ানো হচ্ছে, মাদ্রাসায় ইসলামিক এডুকেশন দেয়া হচ্ছে। সুতরাং এইগুলো একই সাথে রিলিজিয়াস প্র্যাকটিস অ্যান্ড এক্সপেনশন অফ এডুকেশন বোথ আর ফাংশন করতো এখানে। তারপরে দেখো বলছি স্লেভারি, ইন্ট্রোডিউস টু স্লেভারি সিস্টেম। মিডিয়াবল পিরিয়ডে যখন এরা চলে আসলো, এসে তারা কি করলেন? স্লেভারি সিস্টেমের সাথে এই অঞ্চলের মানুষকে পরিচিত করলেন। এই অঞ্চলের মানুষ কিন্তু স্লেভারি সিস্টেম সম্পর্কে জানতো না। মানুষ যে ক্রয় বিক্রয় করা যায় এ সম্পর্কে কিন্তু এই অঞ্চলের মানুষের খুব একটা আইডিয়া ছিল না। এই আইডিয়া কোথা থেকে আসলো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? এই আইডিয়া আমরা দেখতে পাই যখন মুসলমানরা আসলেন। মুসলিম সুলতান রুকনুদ্দিন বরবক শাহ নামক একজন ব্যক্তি, তিনি কি করেছেন? তিনি এই অঞ্চলে এসেছেন এবং এসে তিনি আফ্রিকার আবিসিনিয়া থেকে কিছু দাস কিনে নিয়ে এসেছিলেন। এই দাসদের রয়্যাল ফ্যামিলি সার্ভ করাতেন, কিন্তু এই দাসদের যেটা মুসলিম শাসন আমলের একটা ভালো দিক ছিল যে এডুকেশন ফর অল, সবাই এডুকেশন গ্রহণ করতে পারতো, যেটা আমরা সেন আমলে দেখি না। সেন আমলে এডুকেশনটা কিন্তু শুধু ব্রাহ্মণ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু মুসলিম এই যে আমরা এই এডুকেশনটা একদম ওপেন দেখি। তো এই এডুকেশন নিয়ে এই স্লেভরা একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় পর্যন্ত চলে আসে। কারণ কি? কারণ মুসলিম শাসনে আমরা দেখি তারা ট্যালেন্টকে গুরুত্ব দেয়। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখবো আমরা, যে ডিভিশন অফ মুসলিমস। এই সময় মুসলমানদের মধ্যে মিডিয়াবল পিরিয়ডে ডিভিশন আসে, সিয়া অ্যান্ড সুন্নি। সিয়া সুন্নির ডিভিশনটা কিন্তু মিডিয়াবল পিরিয়ড থেকে আমরা দেখতে পাই। এরপরে দেখো কনভার্সন অফ লোকাল পিপল। আমরা কি দেখেছি?
এনশিয়ান পিরিয়ডে দুইটা ধর্ম, বৌদ্ধ অ্যান্ড হিন্দু, কিন্তু মুসলিম তো দেখিনি। তার মানে এই অঞ্চলের যে এক্সিস্টিং মানুষগুলো ছিল তারা হয় বৌদ্ধ না হয় কি হিন্দু। কিন্তু আমরা দেখছি বর্তমানে যদি তাকাই তাহলে কি দেখতে পাই, 85 to 90% মানুষ মুসলিম। তাহলে এরা কারা, কিভাবে হলো? নিশ্চয়ই তারা কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। অন্য ধর্ম থেকে মানুষ কনভার্ট হয়ে মুসলিম হচ্ছে। কিন্তু এই এই কনভার্সন প্রসেস কিন্তু ওভারনাইট হয়নি। আমরা 550 বছরের একটা শাসন দেখি, মিডাভেল পিরিয়ড, মুসলিম রুল। এই শাসনে ও ধীরে ধীরে মানুষ কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। এই কনভার্সনের প্রসেস গুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এখানে বলা হয় কনভার্সন, মানুষ কেন কনভার্ট হলো, মানুষ কেন তার ধর্মকে পরিবর্তন করলো। এই প্রসেসকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমত আমরা দেখি যে অন্য ধর্মাবলম্বী, বিশেষ করে আমাদের ঠিক ঠিক ইমিডিয়েট আগে যেই রাজবংশটা ছিল তার নাম কি, মুসলমানদের আগেই সেন রাজবংশ। এই সেন রাজবংশের যে ক্লাস ডাইভার্সিটি ছিল, এই ডাইভার্সিটির একদম নিম্ন বর্ণের যে হিন্দু শ্রেণীটা ছিল, তারা কিন্তু সোশ্যাল স্ট্যাটাস তাদের ভালো ছিল না, সমাজে তাদের ভ্যালু কম ছিল। দ্যাটস ওয়াই তারা কি করেছে, ধর্ম চেঞ্জ করেছে। অনেকেই এই কারণে ধর্ম চেঞ্জ করেছে। আর একটা শ্রেণী কেন ধর্ম চেঞ্জ করেছে, রাজার ফেভারিটিজম পাওয়ার জন্য। বলা হচ্ছে যে রাজার ধর্ম যদি প্রজার ধর্ম হয় তাহলে প্রজারা বেশি কি জব অপরচুনিটি পাবে, তাদের ক্যারিয়ার গ্রোথ হবে। সুতরাং তারা রাজার ধর্মকেই নিজের ধর্ম মনে করে ধর্ম চেঞ্জ করেছে। আর একটা শ্রেণী ধর্ম চেঞ্জ করেছে যে সব রাজারাই তো কি সমান ছিল না, কিছু রাজা অনেক রুড ছিলেন। তারা তাদের তরবারির ভয় দেখিয়ে কিছু মানুষকে মুসলিম করে নিয়েছে। এই যে যে প্রসেসই হোক না কেন, এই তিনটা প্রসেসের মধ্য দিয়েই মানুষ কনভার্ট হচ্ছে। এবং এই কনভার্সন তাহলে কি হলো, দেখো মুসলিম আমরা এই অঞ্চলে যারা আছি, মোস্ট অফ দেম আর কনভার্টেড। এরা কিন্তু পিওর ব্লাড, মিন্স ইরান, তুরস্ক, এই অঞ্চল থেকে আসা মানুষ তুমি পাবা না, পেলে হয়তো 2-3% এরকম মানুষ আছে, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে কনভার্টেড। এই কনভার্সনের ফলেই যেটা হয়েছে সেটা হচ্ছে মিক্সড কালচার। এখন দেখো, যেই মানুষটা এতদিন অন্য ধর্ম প্র্যাকটিস করেছে, সে যখন হঠাৎ কনভার্ট হয়ে মুসলিম হলো, তার প্র্যাকটিসের মধ্যে কিন্তু কিছু পার্থক্য থাকবে, যেটা পিওর, মানে তোমরা যদি মক্কা মদিনার ইসলাম প্র্যাকটিস দেখো আর আমাদের ইসলাম প্র্যাকটিস দেখো তাহলে দেখবা যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলোই হচ্ছে আমাদের যে কালচার, এটাই আমাদের কালচার। তোমরা বিবাহ কালচার দেখো, সবকিছু দেখবা যে এই মিক্সড একটা কালচার তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি বাঙালি কালচার। এরপরে তোমরা খেয়াল করো যে আমাদের ফুড হ্যাবিটে পরিবর্তন আসে, আমাদের আমাদের ড্রেস আপে পরিবর্তন আসে। আমরা মিডাভেল এই যখন স্টার্ট হলো, আমরা কি বলি, আমরা খাবার খেতে গেলে এখন অনেক শাহী বলি না, শাহী মানে রাজকীয়। এই যে শাহী বিরিয়ানি, শাহী বিভিন্ন রকমের যে খাবারগুলো বলি, এই শাহী শব্দটা এসেছে কিন্তু মিডাভেলের সুলতানি পিরিয়ড থেকে। আমরা সবাই মোগলাই পরোটা খাই না, এই মোগলাই পরোটা কোথা থেকে এসেছে বলো তো? পরোটা, মুঘলদের কাছ থেকে। হ্যাঁ, পরোটা কিন্তু এই অঞ্চলের মানুষ আগেই খেত, কিন্তু মুঘলরা আসার পরে এটাকে কিভাবে আরো টেস্টি করা যায় এর জন্য কি হচ্ছে, মুঘলদের স্টাইলে তৈরি করছে, এটাকে বলা হচ্ছে মোগলাই পরাঠা। আমরা পোলাও আগে থেকেই খেতাম, কিন্তু পল মিশ্রিত যে অন্ন, পলান্ন বা বিরিয়ানি যেটাই বলো, এটা কিন্তু আমরা এই মুসলিম পিরিয়ডের পরে থেকেই শিখেছি। মানে বোঝা যাচ্ছে ফুডের যে রাজকীয় বিষয়টা, এটা আমরা মুসলিম পিরিয়ড বা মিডাভেল পিরিয়ডের যে কালচার, সেই কালচার থেকে অ্যাডাপ্ট করেছি। আচ্ছা, তারপরে দেখো আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট কি, মুসলমানরা এখানে এসে তার ইসলাম যে প্রচার প্রসার করেছিল, এই ইসলাম প্রচার প্রসারের সময় তারা কি করছে, রিলিজিয়াস ইনস্টিটিউশন এস্টাবলিশ করছে। এই রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলোর যে আর্কিটেকচারাল স্টাইল, সেই স্টাইলগুলো আমরা
আমরা তুরস্কের স্টাইলের সাথে মিল পাই, ইরানের স্টাইলের সাথে মিল পাই। এর কারণ হচ্ছে সেই অঞ্চলের মানুষই তো এখানে এসে কাজ করেছে। ফলে এই স্টাইলের কিছু মিল পাই। একই সাথে আমরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, তারপরে তুমি যদি চাপাইয়ের সোনা মসজিদের কথা বলো, এগুলো আমাদের মিডিয়াভেল পিরিয়ডের আর্কিটেকচারাল এক্সাম্পল, যেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে এবং একই রকম আছে। এছাড়া আমরা সোশ্যাল চেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ দেখি, গ্রোথ অফ বাঙালি লিটারেচার। বাঙালি লিটারেচারের ক্ষেত্রে একটা বড় গ্রোথ হয়। কেমন গ্রোথ? যে আমরা পুরো এনশিয়ান্ট পিরিয়ডে একটা লিটারেচার পাই। কি বলতো? পালদের সময় একটা লিটারেচার পাই, সেটার নাম কি? পালদের সময় আমরা একটা লিটারেচার পাই, সেই লিটারেচারটার নাম হচ্ছে চর্যাপদ। কিন্তু এর পরে আমরা আর কোনো লিটারেচার পাই না। এবং ২০১২ থেকে ১৩৫০, মানে স্টার্টিং অফ মিডাভেল এর 1.5 ইয়ার, মানে আমরা কি দেখতে পাই যে পুরো সময়ে টাকে বলা হয় ডার্ক এজ অফ বেঙ্গলি লিটারেচার। কিন্তু ১৩৫০ থেকে ১৭৫৭ এই পুরো টাইমে আমরা অনেকগুলো লিটারেচার পাই এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজের লিটারেচার পাই, যেমন অ্যারাবিক, পার্সিয়ান, তার্কিশ এবং বেঙ্গলি। তো অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড তার্কিশ, এই যে ভাষার যে লিটারেচার গুলো, এগুলো তো আসলে বাঙালিরা রচনা করেনি। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আগত বা হচ্ছে ইরান, তুরস্ক থেকে আগত মানুষ এই ভাষার প্র্যাকটিস করত। অন্যদিকে আমরা দেখি যে বাঙালিরা কি করছে, বাংলা ভাষায় প্র্যাকটিস করছে। এই সময় সংস্কৃত ভাষার লিটারেচার পাওয়া যাচ্ছে, বাংলা ভাষার লিটারেচার পাওয়া যাচ্ছে, এবং এই সময় হিন্দু মুসলিম, নট অনলি মুসলিমরা প্রায়োরিটি পেয়েছে, হিন্দু মুসলিম উভয় লিটারেচার গ্রো করে। আমরা যে মঙ্গল কাব্যগুলো পাই, সেই মঙ্গল কাব্যগুলো এই সময় রচিত হয় হিন্দুদের হাতে, এবং মুসলিমরা এই সময় অনুবাদ গ্রন্থ করছে। অ্যারাবিক, পার্সিয়ান থেকে যেই গ্রন্থগুলো আসছে সেগুলোকে অনুবাদ করছে। মনে করো লাইলি মজনু, ইউসুফ জুলেখা, এই গ্রন্থগুলো এই সময় অনুবাদ হয়। ফলে আমরা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা আবার একবার খেয়াল করি যে সোশ্যাল চেঞ্জের মধ্যে আসলে আমরা কি কি চেঞ্জ গুলোকে পড়লাম। সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রম মুসলিম ওয়ার্ল্ড, various classes people, establishment of religious institution, introduced to slavery system, division of Muslim like Shia and Sunni, conversion of local people and conversion process, mixed culture and mixed marriage, তারপরে হচ্ছে মিক্সড কালচারের মধ্যেই তোমার ড্রেস অ্যান্ড ফুড হ্যাবিটের চেঞ্জেস। এছাড়া আসবে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ বেঙ্গলি লিটারেচার। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সোশ্যাল চেঞ্জ। এই সোশ্যাল চেঞ্জ গুলো একটা সোসাইটির মানুষের জীবন আচরণের পরিবর্তন নিয়ে আসে। কেমন পরিবর্তন আনে? এটার উপরে আমরা দেখবো যে সোশ্যাল চেঞ্জের পাশাপাশি আরো দুইটা চেঞ্জ আছে। একটা হচ্ছে ইকোনমিক চেঞ্জেস, আর একটা পলিটিক্যাল চেঞ্জেস। ইকোনমিক চেঞ্জেস কি? প্লেস অফ ট্রেড হয়। এই অঞ্চলটা কিসে পরিণত হয়? প্লেস অফ ট্রেডে। কারণ এই অঞ্চলে মানুষ আর কি করছে বলো, অনেক আগে থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে এই অঞ্চলের মানুষের, মানে ইউরোপীয়দের থাকে এই অঞ্চলে কিছু বাণিজ্য হতো, কিন্তু মধ্যপ্রাচ্যে বা মুসলিম ওয়ার্ল্ডের সাথে এই অঞ্চলের বাণিজ্যটা সেরকম ছিল না। কিন্তু মুসলিমরা এই অঞ্চল জয়ের সাথে সাথে আমরা কি দেখলাম, ভেরিয়াস ক্লাসেস পিপল যে আসলো, তারা এখানে কি বিজনেস অ্যান্ড ট্রেডার্স এসেছে। তার মানে ইউরোপিয়ানদের সাথে এখন মিডল ইস্ট থেকে মানুষ এই অঞ্চলে আসছে বিজনেস করতে। বুঝতে পারলে? ইউরোপিয়ানদের সাথে মিডল, এবং মুঘল পিরিয়ডে আমরা কাদের দেখি বলতো? দাসরা আসে, ওলন্দাজ, তারপরে তোমার ফরাসিরা আসে, পর্তুগিজ আসে, ইংল্যান্ড থেকে আসে মানুষ, এখানে সবাই বিজনেস করতে আসে। এটা কিন্তু সম্পূর্ণটাই মিডিয়াভেল পিরিয়ডে। ফলে এই টাইমে এখানে কি হয়েছে, এই টাইমে
এখানে একটা একটা বিজনেস হাবে পরিণত হয়েছে এই অঞ্চলটা, কারণ এখানে র ম্যাটেরিয়ালস পাওয়া যেত। শিল্প বিপ্লব হয়েছে এর মধ্যে। এই শিল্প বিপ্লবের যে ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস বেঙ্গলে খুব সস্তা বাজারে পাওয়া যেত। ফলে তারা এখান থেকে এই ম্যাটেরিয়াল গুলো ক্রয় করতো, একই সাথে তাদের ফাইনাল প্রোডাক্টও তারা এই অঞ্চলেই বিক্রি করতে আসতো। ফলে এটা একটা বিজনেস হাবে পরিণত হয়। সেকেন্ড, আমরা দেখি ইন্ট্রোডিউস টু ডিফারেন্ট রেভিনিউ সিস্টেম বা ট্যাক্সেশন। আমাদের এনশিয়ান পিরিয়ডে স্ট্রাকচারাল ট্যাক্সেশন সিস্টেম আমরা দেখি না, যেটা আমরা মিডিয়াবল পিরিয়ডে এসে পাই, যেখানে ইনকাম ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, বিজনেস রেভিনিউ, ট্যাক্স ফর এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, এই সব বিজনেসের জন্য, ল্যান্ডের জন্য, ইনকামের জন্য মানুষকে ট্যাক্স পে করতে হতো। এই ট্যাক্স পে করতে হতো। এছাড়া আরেকটা ট্যাক্স ছিল গনিমা, আর একটা ছিল জিজিয়া। এই গনিমা মানে বুঝছো? গনিমা মানে হচ্ছে তোমার এই 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 মুসলিম ওয়ার্ল্ড যখন এক্সপেনশন হচ্ছে, তার মানে কি পার্শ্ববর্তী অঞ্চলকে জয় করে তার জয়ী রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখন পার্শ্ববর্তী অঞ্চল যখন তারা জয় করে, তখন কিভাবে জয় করে বলো? যুদ্ধ করে। যুদ্ধ করলে পার্শ্ববর্তী অঞ্চল যদি জয়লাভ হয়, তাহলে যারা ওখানে এতদিন রান করছে তাদের পরাজয় হয়, তাহলে তারা হয় বশ্যতা স্বীকার করে অথবা তারা পালিয়ে যায়। এই যারা পালিয়ে যায় তাদের কি করে? তাদের সম্পত্তি সেখানে রেখে যায়। এই এই যে সম্পত্তি যারা রেখে চলে গেল, এই রেখে যারা চলে গেল, তারা কি করলেন? এই সম্পত্তিটা নিজেদের দেশের অন্তর্ভুক্ত করলেন। এটাকে বলে গনিমা। তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম? মানে বিজয়ী শক্তি পরাজিত শক্তি থেকে যে সম্পদ অর্জন করে, সেটা তাদের নিজ রাজ কোষাগারে নিয়ে আসে। এটাই হচ্ছে গনিমার সম্পত্তি। এই গনিমাতের সম্পদ দিয়ে রাষ্ট্রীয় উন্নয়নের কাজ করা হয়। এটা ছিল একটা হচ্ছে রেভিনিউ সিস্টেমের মতো। এর মধ্য দিয়ে রাজ কোষাগার লাভবান হতো যদি যুদ্ধে জয়লাভ করত। আর একটা হচ্ছে জিজিয়া কর। জিজিয়া মানে হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডে অমুসলিমদের বেঁচে থাকার জন্য বা নিরাপদ থাকার জন্য অমুসলিমদের একটা ট্যাক্স পে করতে হতো। এটাকে বলা হয় এটাকে বলা হয় জিজিয়া। এই জিজিয়া করটাও অমুসলিমদের পে করতে হতো। এছাড়া এই অঞ্চলের মানুষের জব অপরচুনিটির একটা বড় অংশ ছিল আর্মি পাওয়ার। এই আর্মি পাওয়ারদের চারটা ভাগে ভাগ করা যায়: নেভাল পাওয়ার, এলিফ্যান্ট পাওয়ার, আর হর্স পাওয়ার অ্যান্ড ফুট সোলজার। মানে নেভাল সোলজার, এলিফ্যান্ট সোলজার, হর্স সোলজার অ্যান্ড ফুট সোলজার। এখন দেখো, মিডল ইস্টের ওই যে মরুভূমি অঞ্চল থেকে যারা এখানে এসেছে, তারা মূলত হর্স সোলজার ছিল। তাহলে ফুট সোলজার আর নেভাল এরা কিন্তু একদম স্থানীয় মানুষ। বেঙ্গলি হিস্ট্রিতে এই বেঙ্গলের এক্সিস্টিং যে মানুষগুলো আছে, তারাই মূলত হচ্ছে তোমার এই নেভাল অ্যান্ড ফুট সোলজার। কারণ নেভাল মানে কি? নদী। বেঙ্গলি যেহেতু একটা রিভারিয়ান কান্ট্রি, এই রিভারিয়ান কান্ট্রিতে যখন মানুষ নদীর ভিত্তিক যেই সেনাবাহিনীটা গঠন করবে, সেটা অবশ্যই এই অঞ্চলের মানুষের হতে হবে। আচ্ছা, এরপরে দেখো, আমরা ইকোনমি সম্পর্কে এতটুকুই জানবো। এরপরে হচ্ছে পলিটিক্যাল চেঞ্জেস গুলোকে আমরা তিনটা ভাগে, পলিটিক্যাল চেঞ্জেস গুলো কি কি? পলিটিক্যাল চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখি মুসলিম ওয়ার্ল্ড এক্সপ্যানশন হলো, তাই না? মুসলিম ওয়ার্ল্ড বড় হলো, বিশ্বের একটা জায়গায় নতুন করে মুসলমানরা তাদের রাষ্ট্র এস্টাবলিশ করলো। মানে হচ্ছে মুসলিম কিংডম এস্টাবলিশ হলো, মুসলিম ওয়ার্ল্ড এই হলো। তখন বিশ্বে মুসলমানদের হেড ছিল কে? খলিফা। তখনও খিলাফত চলছিল। এই খিলাফতকে বলা হয় আব্বাসীয়, এক্সপ্যানশন অফ আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফতটা বৃদ্ধি পেল। এবং জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি যে জুডিশিয়ারি সিস্টেমে চেঞ্জেস আসে। এবং এই চেঞ্জেস গুলো কি? জুডিশিয়ারি সিস্টেম আমরা এনশিয়ান পিরিয়ড স্ট্রাকচার ওয়েতে দেখি না। জুডিশিয়ারি সিস্টেমের হেড করা হয় সুলতানকে, এবং এর পরের গুরুত্বপূর্ণ পোস্টটা দেয়া হয় কাজীকে। এই কাজী কি করলেন? কাজী করলেন যে যার হাতে
সরি, কাজী এত বেশি পাওয়ার ছিল যে নিজে কিনা সুলতানকেও পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা রাখতো যদি সুলতান কোনো ভুল করতেন। এছাড়া পলিটিক্যাল চেঞ্জেস গুলোর মধ্যে আমরা আরেকটা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। আমরা দেখি পুরো পলিটিক্যাল চেঞ্জে কতগুলো ডিভিশনে ভাগ করা হয়। এই ডিভিশন গুলো হচ্ছে ইকতা, মুক্তা, আরসা, ইকলিম। যেমন আমাদের আজকের ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা আমরা অনেকগুলোতে ভাগ করি না? এই ভাগগুলো আমরা ওই সময় দেখতে পাই যে আমাদের আ ছোট, ছোট ইউনিটে ভাগ করে এখানে স্ট্রংলি রুল করা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? চেঞ্জেস ইন মুসলিম পিরিয়ড। মুসলিম পিরিয়ডের চেঞ্জেস গুলোকে ৩ টা ভাগে ভাগ করলাম। সোশ্যাল চেঞ্জ, পলিটিক্যাল চেঞ্জেস অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস। সোশ্যাল চেঞ্জ গুলো দেখলাম একটা সোসাইটিতে মানে মানুষের ড্রেস, ফুড হ্যাবিট, তাদের কালচার, তাদের আর্কিটেকচার, তাদের এডুকেশন, তাদের রিলিজিয়ন সবকিছুতে আস্তে আস্তে পরিবর্তন আসে। পলিটিক্সে দেখলাম এটা একটা কি হলো, মুসলিম ওয়ার্ল্ডের নতুন এক্সপ্যানশন হলো। এখানে জুডিশিয়ারি সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে পরিবর্তন আসলো। ইকোনমিক চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখলাম এটা কি হলো, প্লেস অফ ট্রেড, এটা একটা বিজনেস হাবে পরিণত হলো। এখানে ডিফারেন্ট রেভিনিউ সিস্টেমের সাথে মানুষকে ইন্ট্রোডিউস করানো হলো। এছাড়া এই অঞ্চলে আর্মি পাওয়ার ছিল মানুষের একটা বড় কর্মসংস্থানের জায়গা। তো তোমাদের এতটুকু কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছো তোমরা? আমি আজকে এতটুকুই পড়াবো, মানে আজকে তোমাদের এই টপিকটাই পড়াবো। নেক্সট ক্লাসে আমরা চলে যাব 1757, যেখান থেকে মডার্ন পিরিয়ডটা স্টার্ট হয়েছে। আমরা পড়বো ব্যাটেল অফ পলাশি। কিন্তু আজকে আর পড়বো না, যেহেতু এখানে পার্টিসিপেশনটা অনেক কম এবং তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। সুতরাং নেক্সট ক্লাসে আমি তোমাদের ব্যাটেল অফ পলাশি পড়াবো। কিন্তু এই টপিকটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। যারা শুনতে পাচ্ছ তারা একটু রেসপন্স করো। আচ্ছা, জি ম্যাম। বুঝেছি। তোমাদের হাতে কি খাতা কলম আছে না? জি ম্যাম। জি ম্যাম, আছে, খাতা কলম আছে। গুড, ভালো। মানে তোমরা তাহলে স্টুডেন্টের মতো ক্লাসে বসেছো। আচ্ছা, তাহলে তোমাদের যাদের খাতা কলম আছে তারা নিশ্চয়ই টুকটুক করে কিছু না কিছু লিখেছো। তোমরা চেষ্টা করবা ইসের সাথে মিলিয়ে লেখার, কি বলে এটাকে, তোমাদের শিটে তোমাদের শিটে চেঞ্জেস অফ মুসলিম পিরিয়ড আছে। তোমরা সেটা ২-৩ বার রিডিং পড়বা। এরপরে যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমার সাথে নেক্সট ক্লাসে কথা বলবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আমি আজকে বেশি আগাবো না। দেখি তোমরা কতজন উপস্থিত আছো। 091, রোল কল করছি। 091, আছো? তোমরা কি আছো? আমি দেখতেছি তোমরা জি ম্যাম। 39। 091, আমি ক্লাসে নাই আচ্ছা, আমি ম্যাম 091 আছে ওর ম্যাম আমি আছি। ম্যাম আমার মাইক্রোফোন অন হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু আমাকে, আমি কিভাবে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব? এখানে তো আইডি নম্বরও লেখা নেই। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। 91, তারপরে প্রেজেন্ট ম্যাম। 046, পরে ঢুকছে না। 47 46 দিয়েছি 47, 47 আসি ম্যাম। ইয়েস ম্যাম। 48, Yes, ma'am. 48. 49, ইয়েস মিস। Ma'am, 48. 50 দিয়েছি, 50, প্রেজেন্ট ম্যাম 51, Yes, ma'am. 52, প্রেজেন্ট ম্যাম। 53, প্রক্সি দিবা না কেউ কেউ, তো আমি কিন্তু গুনবো। তারপরে হচ্ছে 53, 54, ইয়েস ম্যাম। 55, 56, 57, প্রেজেন্ট ম্যাম। 58,
Yes, ma'am. 59 Yes, ma'am. 60 Yes, ma'am. 61 2 62 63 63 64 Yes, ma'am. Ma'am, 6-4. 65 65 67 68 69 71 Yes, ma'am. 72 আচ্ছা Yes, 72 ma'am. 72 Yes, ma'am. 74 Yes, ma'am. 4 Yes, ma'am. 75 Yes, ma'am. 76 Yes, ma'am. 77 77 78 Yes, ma'am. 79 79 আছো 81 Yes, ma'am. 82 Yes, ma'am. 83 84 Present, ma'am. 86 Yes, ma'am. 87 Yes, ma'am. 88 Yes, ma'am. 88 89 Yes, ma'am. 90 Present, ma'am. ওকে আচ্ছা তোমরা আমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো ক্লাস লেকচার রিলেটেড আমি তোমাদের উত্তর দিতে প্রস্তুত ম্যাম ম্যাম Ma'am, এক্সামিনে কেমন প্রশ্ন আসতে পারে? প্রেজেন্টটা মিস হয়ে গেছে ম্যাম বলে একজন একজন করে বলো কি হয়েছে ম্যাম এক্সামিনে কেমন প্রশ্ন? বলে দুইজন একসাথে বলো না একজন মিউট করে আর একজন বলো ম্যাম আমার প্রেজেন্টটা মিস হয়ে গেছে ডবল এইচ কার প্রেজেন্ট মিস হয়েছে ম্যাডাম আমি ডবল এইচ ডাবল এইট আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এবার তুমি মিউট হও Ma'am, 54. 54 54 দেয়া হয়েছে 88 ও তো দেয়া হয়েছে এরকম যদি একটু পড়াশোনা নিয়ে কনসার্ন থাকতা যে ম্যাডাম এটা বুঝিনি আবার বুঝান একবার অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আবার দাও আচ্ছা ম্যাম বলো মিডে এরপরে কেমন বলো প্রশ্ন কি আসতে পারে? মিডে কেমন কোশ্চেন আসতে পারে আচ্ছা তোমাদের তো হিস্ট্রি 1.5 ক্রেডিট তাই না হিস্ট্রি নিয়ে যে কোনো একটা কোশ্চেন থাকবে আমি মিডের পূর্ব পর্যন্ত যা পড়াবো সেখান থেকে যে কোনো একটা টপিক থাকবে ঠিক আছে তো আমি তোমাদের এনশিয়ান পিরিয়ড পড়িয়েছি দুইটা টপিক মেইনলি মানে কি পড়িয়েছি জনপদ আর কি জনপদ অরিজিন অফ দ্য নেম অফ বেঙ্গল পাল ডাইনেস্টি দেন আমি পড়ালাম তোমাদের আজকের কি টপিক পড়ালাম চেঞ্জেস ইন মুসলিম পিরিয়ড এরপরে আমি আরো দুইটা টপিক পড়াবো ঠিক আছে এই 6টা টপিকের মধ্য দিয়ে আমি তোমাদের 4টা টপিক দিব এবং 4টা টপিক থেকে তোমাদের একটা টপিক আসবে ঠিক আছে বুঝতে পারলা কি বলেছি কোশ্চেনটা ম্যাম কি টাইপের কোশ্চেন থাকতে পারে? কোশ্চেনটা বড় কোশ্চেন থাকবে 15 মার্কসের ব্রড কোশ্চেন মনে করো দিতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন মুসলিম পিরিয়ড অর ওনলি সোশ্যাল চেঞ্জেস ইন মুসলিম পিরিয়ড এটা আসতে পারে হোয়াট আর দ্য মেইন রিজন অফ ব্যাটল অফ পলাশি আসতে পারে কজ অ্যান্ড ইফেক্ট অফ পার্টিশন টু 1905 যা আসে একটা বড় কোশ্চেন আসবে 15 মার্কসের 30 মিনিটস টাইম পাবা হিস্ট্রি অ্যান্সার করার জন্য আর কোনো বিষয় ম্যাম এগুলো আনসার কি নিজের থেকে লেখা লাগে নাকি শীট না, বইয়ে তোমার লাগে? অ্যান্সার কে লিখে দিবে আমি না ম্যাম মানে পড়াশোনার বাইরে লেখা লাগে নাকি? তোমাকে অবশ্যই পড়তে হবে শীট আছে বই আছে না পড়লে কিভাবে তুমি অ্যান্সার করবা আর কারো কোনো কোশ্চেন আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করছি আমরা নেক্সট ক্লাস পড়বো ব্যাটল অফ পলাশি ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম